আসসালামু আলাইকুম। রাজধানী আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা ব্যবসা শিক্ষা বিভাগ। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের অধ্যায় হচ্ছে একাদশের অধ্যায় অষ্টম মূলধন বাজেটিং। আমরা কিন্তু মূলধন বাজেটিংয়ের যে অধ্যায়টি সেই অধ্যায় থেকে কিন্তু তোমাদের অনেকগুলো টিউটোরিয়াল দেখেছি। তো আজকে আমি তোমাদের প্রিভিয়াস আলোচনা থেকে শুরু করে কিছু আলোচনা করব যেটা তোমাদের এই অঙ্কের সাথে জড়িত আছে। তো চলো, মূলধন বাজেটিংটা কি আমরা কিন্তু সবাই দেখেছি। এই অধ্যায়টা কি এটা সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা হয়ে গিয়েছে। আমার প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা ভালো করে যারা দেখোনি বা দেখছো বুঝতে পারছো না তারা রেকর্ডেড লাইভটা বারবার দেখবে। আর সমস্যা যদি থেকে থাকে আমরা ক্লাসে আমাদের যে অনলাইন ক্লাস যেটা আমাদের লাইভ ক্লাস হয় সেখানে তোমরা আমার সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারো। আচ্ছা, তো আজকে আমি তোমাদের মূলধন বাজেটিংটা কি আবার একটু প্রিভিয়াস আলোচনা যাচ্ছি। মূলধন বাজেটিংটা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী, এটা কিন্তু স্বল্পমেয়াদী না। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মানেই হচ্ছে কি মূলধন বাজেটিং কেন করা হয়? যে কোনো প্রতিষ্ঠানে যে স্থায়ী সম্পত্তি ক্রয় করতে হয় সেই স্থায়ী সম্পত্তির ক্রয় থেকে শুরু করে এই সকল সম্পত্তির প্রতিস্থাপন, সম্প্রসারণ, ব্যবসায় এর বাস্তবায়ন, কিভাবে এটা আধুনিকায়ন করা যায়, এই সংক্রান্ত যে সকল কাজগুলো, এই কাজের সমষ্টিটাকে বলা হয় মূলধন বাজেটিং। মানে এইসব কাজগুলো করতে হলে আমাকে মূলধন বিনিয়োগ করতে হয়। তো মূলধন বাজেটিংটা হচ্ছে যে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি কি পরিমাণ বিনিয়োগ করলে আমার কোন প্রকল্প থেকে বা আমার একটি প্রকল্প যেখান থেকে আমি প্রকল্পিত আয় পেতে পারি সেই প্রকল্প বিনিয়োগ করার থেকে শুরু করে সে প্রকল্পের মুনাফা অর্জন সম্পূর্ণ কাজগুলো যে বাজেটিংয়ের মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় মূলধন বাজেটিং, যেটা কিনা দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটা সিদ্ধান্ত। তো মূলধন বাজেটিং মূলত মূলধন বাজেটিংটা কি বললাম, যেমন মূলধন বাজেটিং হচ্ছে পরিকল্পনা। মূলধন বাজেটিং মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যেটা কিনা আমাদের প্রতিষ্ঠানের যে স্থায়ী সম্পত্তি সেই স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে স্থায়ী সম্পত্তির সম্প্রসারণ, ব্যবসায়ের আধুনিকায়ন ইত্যাদি। তো মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটা বিষয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অথবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত এক ধরনের পরিকল্পনা। এটার মানে হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত এক ধরনের পরিকল্পনা। তো এই সংজ্ঞাটা তোমরা সুন্দর করে বইয়ের মধ্যে পেয়ে যাবে। তোমাদের যে খালিকুজ্জামান বই আছে সেই বইয়ে সুন্দর করে এই সংজ্ঞাগুলো দেওয়া আছে। আমি প্রত্যেকটি সংজ্ঞা তোমাদের বইয়ের যে পেজ নাম্বার সেটাও বলে দিব। তো মূলধন বাজেটিং হচ্ছে স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের প্রক্রিয়াকে, স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের যে প্রক্রিয়া অথবা স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
দেখো, স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। তো মূলধন বাজেটিংটা সংক্ষেপে আমরা কি বলতে পারি, যে স্থায়ী সম্পত্তিতে মূলধন বিনিয়োগের একটা প্রক্রিয়া, যেটা কিনা দীর্ঘমেয়াদী। স্থায়ী সম্পত্তি অবশ্যই দীর্ঘমেয়াদী হয়। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত অথবা স্থায়ী সম্পত্তিতে আমি মূলধন বিনিয়োগ করব, সে প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে, সে কার্যবলীর সমষ্টিকে মূলধন বাজেটিং বলা হয়। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো মূলধন বাজেটিংটা কি, এটা আমরা সম্পূর্ণ বুঝে গিয়েছি এবং এটা আমরা কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে আরো সুন্দর করে আলোচনা করেছি। তো মূলধন বাজেটিং এর যে পদ্ধতি সেটাও কিন্তু আমরা জানি। মূলধন বাজেটিং সাধারণত দুটি পদ্ধতিতে কি করে বা মূলধন বাজেট করে থাকে। তাহলে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া বা পদ্ধতি দুটি, যথা ক অবাট্টাকৃত পদ্ধতি। মূলধন বাজেটিং এ সাধারণত দুটি প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে এই মূলধন বাজেটিং যে কাজটি সেটা সম্পন্ন করা হয়ে থাকে। তো মূলধন বাজেটিং এর যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা অবাট্টাকৃত অথবা সনাতন পদ্ধতিও বলতে পারি। এই অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতি যে পদ্ধতি, যার মধ্যে আমরা এই অবাট্টাকৃত বা সনাতন পদ্ধতিকে আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, আরেকটি হচ্ছে পে ব্যাক সময় পদ্ধতি। এ হচ্ছে অবাট্টাকৃত পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি, বা আমরা সেটাকে আধুনিক পদ্ধতিও বলতে পারি। বাট্টাকৃত বা আমরা যেটাকে বলি আধুনিক বা ডিসকাউন্টিং মেথড, যেটার মধ্যে আমরা বাট্টাকৃত পদ্ধতিকে দুটি পদ্ধতিতে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা ভাগ করিনি, সরি, এটা ভাগ করা হয়েছে। সো নিট, একটা হচ্ছে নিট বর্তমান মূল্য, নিট বর্তমান মূল্য পদ্ধতি, আরেকটি হচ্ছে আন্ত আয়ের হার পদ্ধতি। তো এই হচ্ছে আমাদের বাট্টাকৃত এবং অবাট্টাকৃত পদ্ধতির যেটা নাকি মূলধন বাজেটিং এর প্রক্রিয়া বা পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে দুটি, আমরা এই দুই পদ্ধতিতেই ম্যাথগুলো করব। যেটা হলো সহজভাবে বলি, তোমাদের এই 4 ধরনের ম্যাথ করতে হবে। এই 1, এই 2, এই 3, এই 4। দ্যাট মিনস এই 4 প্রকারের ম্যাথ তোমাদের অঙ্কে করতে হবে, যেটা কিনা আমরা অলরেডি অনেকগুলো টিউটোরিয়ালে তোমাদের করিয়েছি। তো গড় মুনাফার হার, পেব্যাক সময় আমি আজকে একটু দেখাবো। তো চলো, আমি আজকে যে কথাটি বলবো সেটা হচ্ছে গড় মুনাফার হার। গড় মুনাফার হার যেটাকে আমরা বলি ARR, ইংলিশে বলা হয় অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এই অ্যাভারেজ রেট অফ রিটার্ন যেটা কিনা বলা হয় ARR, এই ARRটা সাধারণত যে সূত্রটি সেটা কি আমরা একটু জানি, তারপর আমরা জানি, তারপর আমি আবারও লিখছি। ARR সূত্রটি হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। দেখো, গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100, এই সূত্রটা হচ্ছে ARR এর সূত্র। তো এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে এখানে গড় কর পরবর্তী নিট মুনাফা। পরবর্তী মানে হচ্ছে এখানে কর যে বিষয়টি সেটা কিন্তু বাদ দেওয়া হয়নি। পরবর্তী হচ্ছে পরবর্তী আর পূর্ববর্তীর মধ্যে পার্থক্য হচ্ছে কর পরবর্তী।
এই কর পরবর্তী মানে হচ্ছে তোমাকে এখান থেকে পরবর্তী মানে হচ্ছে কর, আগে হচ্ছে করের আগে আসে হচ্ছে অবচয়, অবচয় ও কর। এই অবচয়ের কথাটি উল্লেখ নেই, তার মানে হচ্ছে এখানে অবচয় ও কর পরবর্তী, তার মানে হচ্ছে এখানে অবচয় লেখা নাও থাকতে পারে আবার থাকতেও পারে, তো নাই তো সমস্যা নাই, কিন্তু আমরা এটা ভেবে নেব কর মানে হচ্ছে এখানে অবচয় আছে, তার মানে কর পরবর্তী মানে হচ্ছে অবচয় ও কর বাদ দেওয়া হয়েছে, মাইনাস করা হয়েছে, মানে বাদ দেওয়ার পরে। কর পরবর্তী হচ্ছে অবচয় ও কর বাদ দেওয়ার পরে। আর পূর্ববর্তী মানে কি, কর পূর্ববর্তী মানে হচ্ছে অবচয়, ওই যে যেমনটি বললাম কর লেখা থাকবে, অবচয় ও কর লেখাও থাকতে পারে অথবা শুধু কর লেখা থাকতে পারে, তার মানে তোমাকে বুঝতে হবে কর ও অবচয় দুইটা বিষয় এখানে বাদ দেওয়া হয়নি, তার মানে অবচয় ও কর মাইনাস মানে বাদ দেওয়া, মাইনাস করা হয়নি। তাহলে পরবর্তী আর পূর্ববর্তীর মধ্যে পার্থক্যটা বুঝে গিয়েছো? পরবর্তী মানে হচ্ছে অবচয় কর বাদ দেওয়া হয়েছে, আর পূর্ববর্তী মানে হচ্ছে অবচয় কর বাদ দেওয়া হয়নি, তার মানে আমাকে বাদ দিয়ে দেন হচ্ছে পরবর্তী করতে হবে। তো আরেকটা বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে এখানে কর পরবর্তী কখন আমরা করব, যখনই প্রশ্নে এআরআর করতে বলবে বা গড় মুনাফার হার নির্ণয় করতে বলবে, আমাকে এই কর পরবর্তী নির্ণয় করতে হবে। কর পরবর্তী নির্ণয় করার পরে আমাকে সেটা কি করতে হবে, গড় করতে হবে। আচ্ছা, এবার আসি গড় করার জন্য প্রথমে আমাকে কর পরবর্তী তো করতে হবে, তারপর আমাদের এই যে গড় বিনিয়োগের সূত্রটা, এটা কিন্তু আমরা জানি গড় বিনিয়োগ সূত্রটা কি। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় বিনিয়োগের সূত্র। তো এই গড় বিনিয়োগের সূত্রটা যেটা, সেটা কিন্তু তোমাদের সূত্র মুখস্থ করতে হবে, তাহলে তোমরা এআরআর বের করতে পারবে, তাহলে এই বিষয়টি আগে বের করে নিতে হবে। তো আমরা একটি অঙ্ক করব এবং অঙ্কটি আমি বোর্ডে তুলে রেখেছি, সেটা হচ্ছে তোমাদের উদাহরণ বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক, এটা খালিকুজ্জামান বইয়ের একটি উদাহরণ, পেজ নাম্বার হচ্ছে 681 পেজের অঙ্কটা কিভাবে কি করেছে একটু দেখো। অঙ্কটাতে বলেছে এবিসি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক জনাব হাবিব একটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছে, প্রকল্পটির বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। এই প্রকল্পটাতে বিনিয়োগ করতে চাচ্ছে জনাব হাবিব, আর্থিক ব্যবস্থাপক কিসের, এবিসি কোম্পানির। তার বিনিয়োগের জন্য যে বিবরণ, সে প্রকল্পের বিবরণ দেওয়া আছে। দেখো প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে কত টাকা, 50,000 টাকা, প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, বছর 1 2 3 4 5, 5 বছর, এই যে অঙ্কটা 5 বছরের অঙ্ক। এবং বিক্রয় দেখো সুন্দর করে পাশাপাশি বলে দিয়েছি কি বছর এবং বিক্রয়ের টাকা দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে 40,000, 50,000, 60,000, 70,000, 50,000 টাকা, দ্যাট মিনস 5 বছরের বিক্রয় দেওয়া আছে এখানে, ওকে। আর বলেছে আয়ুষ্কাল, আয়ুষ্কাল মানে হচ্ছে সেই প্রকল্পের মানে সময় মেয়াদ, তার মানে কয় বছরের প্রকল্প, 1 2 3 4 5, 5 বছর। বলেছে ভগ্নাবশেষ মূল্য, যেটা আমরা জানি ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেওয়া থাকবে অথবা থাকতেও পারে নাও থাকতে পারে, তো এখানে দেওয়া আছে 5,000 টাকা। বলেছে কর হার কত পার্সেন্ট, 50%, ওকে গুড। বলেছে চলতি ও পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 30%, এই কথাটা কখনো আমরা শুনিনি, তো আজকে আমরা এটাই আলোচনা করব। 30% হচ্ছে চলতি ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়, কিসের উপর, এই যে বিক্রয় দেওয়া আছে, বিক্রয়ের 30% হচ্ছে কত, পরিবর্তনশীল ব্যয় বা চলতি ব্যয়। স্থির ব্যয় 10,000 টাকা, এটাও আমি কখনো জানিনি স্থির ব্যয়টা কিভাবে আসে, তো এটাও আলোচনা করব। কোম্পানির মূলধন ব্যয় হচ্ছে 15%। এখন আমরা করণীয়তে কি বলেছে, করণীয় 1 নম্বরে বলেছে গড় মুনাফার হার নির্ণয় করো।
1 নম্বর করণীয়তে বলেছে গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা গড় মুনাফার হারটা নির্ণয় করব। চলো, তার আগে একটু জিনিস আমি তোমাদের বলে নিই। এখানে প্রশ্নে কিন্তু কর পূর্ব পরবর্তী কিছুই বলা নাই, কিন্তু বিক্রয় দেওয়া আছে। এখন তুমি বিক্রয় থেকে সেটাকে গড় মুনাফার হারের সূত্রটা কি? গড় কর পরবর্তী নিট মুনাফা, তাই না? দেখো আমি একটু বলি, আমাদের কিন্তু এখানে একটু সূত্রটা চেঞ্জ হয়ে গিয়েছে না? যে মিস তো বললেন আপনি গড় কর পরবর্তী নিট মুনাফা, এখন আবার বিক্রয় কোত্থেকে আসলো? একটা দিয়েছি আরেকটা চলে আসছে। তো এটার কি করব আমি? তখন আমি এই গড় কর পরবর্তী নিট মুনাফাটাকে আমি বানাতে হবে। আমাকে এটা বানাতে হলে আমাকে প্রথমেই কর এবং অবচয় এগুলো তো বাদ দিতেই হবে। তার আগে আমাকে এখানে বিক্রয় যে জিনিসটা দেওয়া আছে এটা কি করব? তো প্রশ্নে যদি বিক্রয় দেওয়া থাকে, এটার একটি শর্ট ফরম্যাট আছে, আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। তো আমি একটু সবাইকে সংক্ষেপে বলছি। যদি প্রশ্নে, তার আগে আমি অঙ্কটা তুলছি, সমাধান করছি। কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করা হলো। দেখো, কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করা হলো। আমি নির্ণয় করছি এবিসি কোম্পানির। প্রথমে আমি একটি চার্ট করে নিচ্ছি। দেখো, বিবরণ, এটা হচ্ছে পরিমাণ, পরিমাণটা টাকায় থাকবে না? তো টাকায় আমি প্রথমে বছরগুলো লিখে দিচ্ছি, 1 2 3 4 5। এই হচ্ছে 5 বছর। তাহলে বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। আশা করি বুঝতে পারবে। অঙ্কগুলো কিন্তু অতটা কঠিন না, তোমরা একটু জাস্ট বুঝবে জিনিসগুলো, মনোযোগ দিয়ে দেখবে, একটু দেখো, ক্লিয়ার হয়ে যাবে। বলবে মিস এত সহজ অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করব, যে প্রশ্নে বিবরণে আমাদের প্রথমে কি দেওয়া আছে? বিক্রয়। সেই বিক্রয়টা আমরা বসাই দেই। তাহলে আমরা লিখি বিক্রয়। দেখো, প্রশ্নে বিক্রয় বলে দিয়েছে প্রত্যেক বছরের, তাই না? তো প্রথম বছরে বিক্রয় কত? প্রথম বছরে বিক্রয় হচ্ছে 40,000 টাকা, তো বসাচ্ছি। তার পরবর্তী বছরের কত? 50,000। তার পরবর্তী বছর 60,000। তার পরবর্তী বছর এভাবে দিয়ে দিয়েছে, দেখো সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী বছর হচ্ছে 70,000। তার পরবর্তী বছর আবার 50,000। এতটুকু তো দেওয়াই আছে, ওকে? তাহলে এখন আমি একটু প্রশ্নের দিকে যাব। দেখো প্রশ্নে কি বলেছে, যে চলতি ও পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের কত পার্সেন্ট? 30%। দ্যাট মিনস এই যে চলতি ও পরিবর্তনশীল ব্যয়টা না, এটা আমরা বিক্রয় থেকে কি করব? বাদ দিব। যেহেতু তুমি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করো, ওখানে তোমার ব্যয় হয় না? ব্যয় হয় দুই ধরনের, চলতি ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়, আরেকটা হয় স্থির ব্যয়। তো আমাদের এখানে যে পরিবর্তনশীল ব্যয়, সেই চলতি ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়, সেটা কি করব? বাদ দিব। তাহলে প্রথমে আমরা পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিচ্ছি। তা মাইনাস চলতি ব্যয় বিক্রয়ের 30%। চলতি ব্যয় যা বিক্রয়ের 30%, দ্যাট মিনস এই 40,000 টাকার 30% হচ্ছে কত আসে? 12,000 টাকা। এরকম করে প্রত্যেকটা 50,000 টাকার 30% হচ্ছে 15,000 টাকা। তারপরেরটি হচ্ছে 18,000 টাকা, 60,000 টাকার। তারপর 70,000 টাকার 30% হচ্ছে 21,000 টাকা। বুঝতে পারছি?
তারপরেরটা হচ্ছে 15,000 টাকা, 50,000-এর আবারও 15,000 টাকা। এই হচ্ছে আমাদের বিক্রয়। যে বিক্রয়গুলো হচ্ছে চলতি ব্যয় থেকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিই, 40,000 থেকে 12,000 টাকা মাইনাস করো, বাদ দাও। বাদ দিলে তোমার কত আসে, 40,000 থেকে 12,000 মাইনাস করলে আসে 10,000। তাহলে আমি এখানে বাদ দিচ্ছি প্রথমে 40,000 থেকে 40,000 ইন্টু 0.30%, 12,000। 12,000 যখন 40,000 থেকে বাদ দিব, $28,000। তারপরে কি আছে, 50,000 মাইনাস 15,000, 35,000। তারপরেরটি 60,000 মাইনাস 18,000, 42,000। তারপরেরটি 70,000 মাইনাস 21,000, 49,000। আবার এটা 35,000। এই হচ্ছে চলতি ব্যয়, আমি বাদ দিয়েছি। দেন আমি বাদ দিব হচ্ছে স্থির ব্যয়। প্রশ্নে স্থির ব্যয় যেটা, সেটা কিন্তু সরাসরি বলে দিয়েছে। দেখো স্থির ব্যয় কত, 10,000 টাকা, সরাসরি বলাই আছে। তো স্থির ব্যয় কিন্তু সব বছরে সমান থাকে, তাই না? স্থির ব্যয় কখনো চেঞ্জ হয় না, স্থির ব্যয় সব বছর সমান থাকবে। তাহলে স্থির ব্যয় 10,000, 10,000, 10,000, তাহলে 28,000 থেকে, তাহলে আমি 28,000 থেকে মাইনাস 10,000, 18,000। আবার এই 35,000 থেকে মাইনাস 10,000, 25,000। আবার 42,000 থেকে মাইনাস 10,000, 32,000। ঠিক 49,000 টাকা থেকে উনত্রিশ হাজার, 39,000, 35,000 মাইনাস 10,000, 25,000। এতটুকু তো বুঝতে পেরেছি আমরা কিভাবে স্থির ব্যয় বাদ দিলাম। এখন আমি বাদ দিব, সেটা হচ্ছে কি, মাইনাস করব অবচয়। এই হচ্ছে আমাদের সূত্র, যেটা কিনা আমাদের প্রথমেই বাদ দিতে হতো। যদি আমাদের বিক্রয় দেওয়া থাকতো, বিক্রয় যদি দেওয়া না থাকতো, শুধু এই কাজটা দেওয়া থাকতো, তাহলে আমরা অবচয়টা কি করতাম, বাদ দিতাম। তো এখন আমি অবচয় বাদ দিব। তো অবচয়টা কিন্তু বাদ দেওয়ার আগে বের করতে হয়। অবচয় বের করার সূত্রটি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা তোমরা দেখেছো যে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটা কিসের সূত্র, অবচয়ের সূত্র। এটাও কিন্তু একটা সূত্র, তাই না? তো এটা কিন্তু অবচয় বের করার সূত্র। প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য যেটা দেওয়া থাকবে সেটা বাদ দিব, দেওয়া না থাকলে বাদ দিব না। আর আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব, দ্যাট মিন্স কত বছরের অঙ্ক। তো আমাদের অঙ্কে অবচয়টা বের করতে হলে প্রথমে দেখতে হবে প্রাথমিক বিনিয়োগটা কত। তাহলে অবচয় যে বাদ দিব, অবচয়ের জন্য প্রাথমিক বিনিয়োগ কত বলো। প্রাথমিক বিনিয়োগ অঙ্কে কিন্তু বলেই দিয়েছে, দেখো সুন্দর করে প্রথমে বলেছে প্রাথমিক বিনিয়োগ কত, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য, দেখো বলে দিয়েছে ভগ্নাবশেষ মূল্য কত, 5,000 টাকা।
আর কত বছর? 5 বছর। আয়ুষ্কাল কত? 5। এই যে আয়ুষ্কাল 5 বছরের অঙ্ক। তাহলে এটা ভাগ করলে চলে আসে -50,000 -5,000 ভাগ 5, চলে আসে 9,000 টাকা। এই 9,000 টাকা আমাদের সব বছরের অবচয়। অবচয় সারা বছরের অবচয়। এটা কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে, যেটা কিনা সব বছর সমান থাকবে। তাহলে আমি 18,000 থেকে 9,000 বাদ দিলে কত আসে দেখো? 18,000 মাইনাস 9,000 চলে আসে 9,000। আবার 25,000 থেকে 9,000 বাদ দাও, 16,000। আবার 32,000 থেকে 9,000 বাদ দাও, 23,000। আবার 39,000 থেকে 9,000 বাদ দিলে আসে 30,000। ঠিক 25,000 থেকে 9,000 বাদ দিলে আসে 16,000। তাহলে এই অবচয়টা কিন্তু আমি বাদ দিয়েছি। এখন আমি কি বাদ দিব? কর বাদ দিব, হচ্ছে কর হার, যেটা কিনা প্রশ্নে দিয়ে দিয়েছে। দেখো এখানে প্রশ্নে বলে দিয়েছে যে কর হার কত পার্সেন্ট? 50%। তার মানে আগে তোমাকে কি বাদ দিতে হবে? আগে অবচয় বাদ দিতে হবে, দেন বাদ দিবে কর। আগে কিন্তু কর বাদ দিলে হবে না, আগে কি বাদ দিতে হবে? অবচয়, তারপর কর। আমি এই কাজটা কিন্তু করেছি। বিক্রয় দেওয়া আছে প্রশ্নে, বিক্রয় থেকে চলতি ব্যয় বাদ দিয়েছি, তারপর স্থির ব্যয় বাদ দিয়েছি, দেন বাদ দিয়েছি অবচয়। তোমাদের এত কাজ করতে হবে না, সবসময় দেওয়া থাকে না প্রশ্নে বিক্রয়, সব যতটুকু থাকবে যদি দেওয়া থাকে কর ও অবচয় পূর্ব মুনাফা। এই যে আমি 18,000 টাকা পেয়েছি না, এখানে তোমার এটা হচ্ছে কর পূর্ব মুনাফা। এই যে 18,000 টাকা, 25,000 টাকা, 32,000 টাকা, এই টাকাটা হচ্ছে কর পূর্ব মুনাফা। এখান থেকে তুমি প্রথমে অবচয়, দেন হচ্ছে কর বাদ দিবে। কি বুঝতে পারছি? আশা করি বুঝতেছো। তো কর হার আমাদের প্রশ্নে কত? 50%। প্রশ্নে দেওয়াই আছে 50%। এই কর হারটা আমি 9,000 টাকার উপর ধার্য করব 50%। তো 9,000 ইন্টু 0.50 কত আসে? 4500। মাইনাস করব 16,000 ইন্টু 0.50 8,000। মাইনাস করব আবার 23,000 ইন্টু 0.50 11,500। ঠিক অনুরূপভাবে 30,000 ইন্টু 0.50 15,000। আবার 16,000-এর সাথে যখন 0.50 করবো আসবে 8,000। এই টাকাগুলো আমি কি করব? বাদ দিব, অবচয় হিসেবে এগুলো বাদ দিব। তাহলে 9,000 থেকে 4500 বাদ দিলে থাকে কত? 4500। এটা হবে 8,000, এটা হবে 11,500, এটা হবে 15,000, এটা হবে 8,000। তাহলে এখন আমি কি পেয়ে গেলাম? কর পরবর্তী জায়গা হয়ে গেল পরবর্তী নিট মুনাফা। তাহলে আমি কর পরবর্তী নিট মুনাফা পেয়ে গেলাম, তাই না? এই যে কর পরবর্তী পেয়ে গেলাম, পূর্ববর্তী না, কর পরবর্তী হয়ে গেল, পূর্ববর্তী থেকে পরবর্তী হয়ে গেছে। এখন আমি এটাকে গড় করব। কিভাবে গড় করি দেখো, আমাদের এটা সূত্রটা কি? গড় করতে হবে না? তো আমি গড়টা এখানেই করে ফেলছি। দেখো গড় কর পরবর্তী নিট মুনাফা। গড় কর পরবর্তী নিট মুনাফা কিভাবে গড় করি দেখো। গড় করতে হলে প্রত্যেকটি বছরের কর পরবর্তী নিট মুনাফাকে ওই বছরগুলো দিয়ে যোগ করে অত বছর দিয়ে ভাগ দিতে হয়। তার মানে 4,500, 8,000, 11,500, 15,000, 8,000 এই সকল বছরগুলো একসাথে যোগ করব। দ্যাট মিনস দেখো 4,500 যোগ 8,000 যোগ 11,500 যোগ 15,000 যোগ 8,000, এই সকল বছরের কর পরবর্তী নগদগুলোকে আমি অত বছর দিয়ে যোগ দিয়ে অত বছর দিয়ে ভাগ দিব। কয় বছর? 1, 2, 3, 4, 5, 5 বছর দিয়ে ভাগ দিলে আমি কর পরবর্তী থেকে সেটা গড় করে ফেলবো। তাহলে উপরে কত আসে দেখো, সবগুলো যোগ করলে কত আসে? 4,500 যোগ 8,000
যোগ 11,500 যোগ 15,000 যোগ 8,000, 47,000। 47,000কে যখন আমি 5 দিয়ে ভাগ দিব তখন চলে আসবে 9,400 টাকা। তাহলে আমার দেখো গড় বিনিয়োগ, আমাদের যে গড় কর পরবর্তী নিট মুনাফা কত পেয়ে গেলাম? 9,400 টাকা। এতটুকু আমরা গড় বিনিয়োগ পেয়ে গিয়েছি। গড় বিনিয়োগ পাইনি, সরি, কর পরবর্তী থেকে গড় কর পরবর্তী নিট মুনাফা পেয়ে গিয়েছি। আমি এটা মুছে ফেলছি। এখন আমি কি করব? গড় বিনিয়োগটা বের করব। গড় বিনিয়োগের সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। এই হচ্ছে গড় বিনিয়োগের সূত্র। তো প্রাথমিক বিনিয়োগ কত? প্রশ্নে কিন্তু দেওয়াই আছে। প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা যোগ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য 5,000, আর 2 হচ্ছে আমাদের সূত্রের। তাহলে 50,000 যোগ 5,000 ভাগ 2 চলে আসে হচ্ছে 11,000 টাকা। তাহলে আমাদের গড় বিনিয়োগও পেয়ে গেলাম, আমাদের গড় কর পরবর্তী নিট মুনাফাও পেয়ে গেছি 9,400 টাকা। আমাদের এখন এআরআর করতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এআরআরটা করে ফেলি। দেখো আমি কিভাবে করছি। এখন গড় মুনাফার হার এআরআর সমান সমান, এআরআর সূত্র হচ্ছে কি? গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এই হচ্ছে এআরআর এর সূত্র। তো আমি এখন সূত্র বসাচ্ছি। দেখো গড় কর পরবর্তী নিট মুনাফা আমি কিন্তু আগেই বের করেছি, যে এখনো মুছি নেই। দেখো কত বের করেছিলাম? 9,400 টাকা, তাই না? ফার্স্টে কর পরবর্তী করেছি, তারপর সেটাকে গড় করেছি। কিভাবে? সব কর পরবর্তীগুলোকে একসাথে যোগ করে অত বছর দিয়ে ভাগ দিয়েছি। তাহলে গড় কর পরবর্তী কত? 9,400। আর গড় বিনিয়োগ আমি কত পেলাম? 11,000 ইন্টু 100। তাহলে আমার এআরআর কত আসে? দেখো 9,400 ভাগ 11,000 ইন্টু 100 আমার চলে আসছে 85.45%। তাহলে আমার এআরআর কত চলে আসছে? দেখো 85. এই হচ্ছে আমার এআরআর বের হয়ে গেল। তো আশা করি তোমরা এটা এআরআরটা কিভাবে করেছি আমি সেটা তোমরা আবার দেখবে। দেখো আমি আবারও করছি। 45,000 যোগ 4500 যোগ 8,000 যোগ 11,500 যোগ 15,000 যোগ 8,000 ভাগ 5। 9,400 ভাগ 50,000 যোগ 5,000 ভাগ 2 27,500 আসে। সরি, এটা হচ্ছে তোমাদের 27,500। তাহলে গড় বিনিয়োগটা কত আসে? 27,500। তাহলে 9,400 টাকা থেকে 27,500 টাকা যখন আমি 9,400 ভাগ 27,000, 9,400 ভাগ 27,500
ইন্টু 100 চলে আসে হচ্ছে 34.18%। 34.18% মানে 34.18% হচ্ছে আমার ARR, আমার 85 না, আমি এই জন্যই আমি আবার করে দেখলাম। তোমাদের 50,000 যখন 5,000 দিয়ে যোগ করবে আর 2 দিয়ে ভাগ করবে আসবে হচ্ছে 27,500 টাকা। আর এই 27,500 হচ্ছে গড় বিনিয়োগ, যেটা গড় পরবর্তী নিট মুনাফা থেকে ভাগ দিলে আমার বের হয়ে যায় ARR। তো আশা করি আজকে এই টিউটোরিয়ালটা তোমরা আবারও দেখবে, রেকর্ডেড লাইভটা দেখো। অনেকটা বেশি সময় নিয়ে আজকে করলাম কারণ তোমাদের সমস্যা ছিল। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।